সূত্রের প্রায় লাস্ট ধাপে পৌঁছেছি। আজকে ডেট বলে দাও একবার। 25। আজকে 25/6/2024। এটা নিউটনের গতিসূত্র। এই চ্যাপ্টারটা পড়ছি। আর এবারে যে লটা পড়বো, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, এটার বাংলা অর্থ হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা কি জিনিস সেটা আমরা পড়বো ডিটেলস, এবং এখানে এক্সাম্পল পড়বো। এটা স্টেটমেন্টটা আগে আমরা দিয়ে দিই। একটা সূত্র তো, সূত্রের একটা বিবৃতি আছে, সেই বিবৃতিটা আগে বলে দিই। বিবৃতিটা বলছে যে কোনো বস্তু সংস্থার, কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর ক্রিয়াশীল বাহ্যিক বলের মান, ক্রিয়াশীল বাহ্যিক বল 0 হলে সংস্থার মোট ভরবেগ ধ্রুবক থাকে। এই সিম্পল স্টেটমেন্ট, এটাকে আমরা অনেক ভালোভাবে বলতে পারি কোনো বস্তু সংস্থার মধ্যে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া, এই জায়গাটায় উপর, এই জায়গাটায় আমরা আরেকটু জিনিস অ্যাড করতে পারি। সেটা হচ্ছে বস্তু সংস্থার মধ্যে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, প্রতিক্রিয়া ছাড়া, মানে দুটো বস্তু ঠোকাঠুকি লাগছে, তখন কি বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে? ধর একটা বস্তু এখানে আছে, m1 ভরের একটা বস্তু, সে e1 বেগে যাচ্ছিল, আর একটা m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে। এবার ধরে নিচ্ছি এটা এক লাইন বরাবর যাচ্ছে, এবং মনে করো u1 ইজ গ্রেটার দেন u2। একই লাইন বরাবর যদি পেছনে যে যাচ্ছে তার বেগ যদি 0 বেশি হয় সামনে যে যাচ্ছে তার তুলনায়, তাহলে অ্যাজ এ রেজাল্ট একটা টাইমে কি হবে? দুটো বস্তু একটা রেখা বরাবর যাচ্ছে, সামনের বস্তুটার স্পিড কম, দুটো বস্তুর মধ্যে ঠোকা লাগবে। তার মানে এইখানে একটা টাইমের পর দেখবে m1 আর m2 ভর দুটো ঠোকা লাগবে। ঠোকা লাগার পর তারপর তারা ভিন্ন একটা বেগ নিয়ে বেরিয়ে যাবে। ধরলাম m1 এর বেগ হচ্ছে v1, কথার কথা, আর m2 এর বেগ হচ্ছে ধরে নিলাম v2। তাহলে দেখো এই টাইমটাই সংঘর্ষ হলো, সংঘর্ষের সময়। ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি ডিউরিং কলিশন। এটা হচ্ছে সংঘর্ষের আগে, সংঘর্ষের পূর্বে, আর এটা হচ্ছে তোমার সংঘর্ষের পরে। তাহলে এই এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কেন বলছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কেন বলছে? তার কারণ হচ্ছে একটা রেখা বরাবর সংস্থার মোট ভরবেগ একই থাকবে। তাহলে দেখো পারস্পরিক অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় ক্রিয়াশীল হচ্ছে? সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের সময়, না সংঘর্ষের পরে? এদের দুজনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কোথায় ক্রিয়াশীল হবে? এই টাইমে ক্রিয়াশীল হবে। তাহলে এই টাইমে যে বল দুজন দুজনকে ক্রিয়াশীল করলো সেটা তো অভ্যন্তরীণ বল। কেন? তার কারণ আমরা এই দুটোকে মিলে আমরা সংস্থা বলছি। সংস্থা কাকে বলে? যার গতি আমরা
বিবেচনা করছি তাদেরকে সংস্থা বলবো? তাহলে দুটো ভরকে একত্রিত ভাবে আমরা সংস্থা বা ইংরেজিতে বলছি সিস্টেম। তাহলে এই যে সিস্টেম, তার উপরে এই ক্ষেত্রে যে কেসটা, যে ছবিটা আমরা এঁকেছি, সেখানে কি কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হয়েছে? এখানে কোনো রকম কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হয়নি। তাহলে বলো, প্রাথমিক যে ভরবেগ, মোট ভরবেগ ধ্রুবক থাকে, তাহলে প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ হবে। সংঘর্ষের আগে ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরে ভরবেগ তাই থাকবে। এটা একটা সিম্পল সংঘর্ষের এক্সাম্পল দিলাম। তাহলে সংঘর্ষের পূর্বে প্রথমে যখন আমরা দেখছি তখন ওর মধ্যে বেগ আছে ধরে নাও। যখন থেকে দেখতে শুরু করেছি, আমি যখন থেকে ওদেরকে দেখতে শুরু করেছি, ভেরি গুড কোশ্চেন। বাহ্যিক বল যদি প্রথম থেকে নাই বা ক্রিয়াশীল হয়, তাহলে দুটো বস্তু গতিশীল কেন হবে? আমার জানার দরকার নেই। মানে আমরা প্রাথমিকভাবে, যখন আমি U1 আর U2 প্রাথমিক বেগ বলছি, তখন সেটাই হচ্ছে আমার তখন সময় শুরু। তার আগে তাদের হিস্ট্রি কি আমার জানার দরকার নেই। তখন থেকে আমি যতক্ষণ পর্যন্ত দেখব, সেই টাইমের মধ্যে যদি বাহ্যিক বল ক্রিয়াশীল না হয়, তাহলে সেই সময়ের মধ্যে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। বোঝা গেল কথাটা? তাহলে যতক্ষণ পর্যন্ত না কোনো সংস্থার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ হবে, ততক্ষণ পর্যন্ত ওই সংস্থার মোট ভরবেগ আগে পরে যে কোনো সময়ে সব সময় একই থাকবে। তো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ফিজিক্সের সূত্র। তাহলে এখানে বলতো, এই যে কেসটা আমরা ড্র করলাম, একটা রেখা বরাবর দুটো বস্তু যাচ্ছে, একটার ভর ধরলাম m1, তার বেগ ধরেছি প্রাথমিক বেগ u1, আর একটার ভর হচ্ছে m2, তার প্রাথমিক বেগ হচ্ছে u2। যে একটা টাইম দুজন মিলে ঠোকাঠুকি খেলো, একটা m1 m2 দুজনে ঠোকাঠুকি খেলো, খাওয়ার পর m1 যে ভর, সে v1 বেগে গেল, m2 যে ভর, তার বেগ হয়ে গেল v2। আমি এখানে শর্ত দিয়েছি একটাই, u1 ইজ গ্রেটার দেন u2, এটা আমাদেরকে দিতে হতো, কারণ না হলে সংঘর্ষ হতো না। তাহলে এই পার্টটা হচ্ছে পূর্বে, সংঘর্ষের পূর্বে, আর এই পার্টটা হচ্ছে পরে। তাহলে দেখো, এক্ষেত্রে 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 কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হয়নি, বাহ্যিক বল ক্রিয়াশীল হয়নি। তাহলে বাহ্যিক বল যদি ক্রিয়াশীল না হয়, তাহলে প্রাথমিক মোট ভরবেগ সমান অন্তিম মোট ভরবেগ হবে। এবার ভরবেগ মানে কি গো? ভর ইন্টু বেগের গুণফল। তাহলে এখানে প্রাথমিক মোট ভরবেগ কত হবে? এরা একই দিকে আছে, শুধু ভরবেগের মান নিলেই হবে, কারণ আগে যা ডাইরেকশন ছিল পরেও তাই ডাইরেকশন আছে, তাই ডাইরেকশন নিয়ে আর আমাকে ভাবতে হবে না। যদিও ভরবেগ ভেক্টর রাশি, তবু এক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলবো যে ভেক্টর রাশি হলেও এক্ষেত্রে যেহেতু একটা রেখা বরাবর, একটা সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়েছে, তার মানে কোনো রকম কোনো ডাইরেকশনের চেঞ্জ হয়নি। তার মানে মোট ভরবেগ এবং একই দিকে সবাই যাচ্ছে বলে আমরা ধরে নিয়েছি, তার জন্য কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। তাহলে প্রাথমিক ভরবেগের ফর্মুলা কি হবে এক্ষেত্রে? প্রথমটার হবে m1u1, পরেরটার হবে m2u2। এবার বলেছি মোট ভরবেগ, তাহলে মধ্যেখানে কি করব? প্লাস। তাহলে m1u1 প্লাস m2u2, এটা হচ্ছে মোট প্রাথমিক ভরবেগ সমান অন্তিম কত হবে গো? বলো। m1v1 প্লাস m2v2। এই হলো এই সমীকরণ। এইটাই হচ্ছে তোমার সমীকরণ যখন ঘর্ষণ হয়, মানে ঠোকাঠুকি লাগে, সংঘর্ষ হয়। তাহলে সংঘর্ষ হলো তার পূর্বে এবং পরে, এই সমীকরণটা আমাদের ক্ষেত্রে ক্রিয়াশীল হবে। এবং এই যে সমীকরণ, এই সমীকরণটা আমরা, এটা একটা স্পেশাল কেসের ক্ষেত্রে করলাম, আমরা অনেক উদাহরণ করব এটা।
তার আগে একটা সিম্পল একটা তোমাদেরকে বলি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এটাকে প্রমাণ করা যেতে পারে ডাইরেক্ট। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রমাণ করা যেতে পারে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে গো? নিউটনের সেকেন্ড ল কি বলেছে? সেকেন্ড ল বলেছে বাইরে থেকে প্রযুক্ত বল যেটা হবে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। প্রথমে বলেছিল সমানুপাতিক, পরে আমরা দেখেছি যে সমানুপাতিক প্রথমে বলেছিল এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি ভেক্টর। তারপর আমরা এখানে পেয়েছিলাম এফ ইকুয়াল টু একটা ধ্রুবক লেগেছিল কে ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা টি। তারপর আমরা এমন ভাবে ফোর্সের এই ইউনিটটা চুজ করেছি যাতে করে কে এর মান 1 হয়। আমরা একক বলের সংজ্ঞা দিয়েছিলাম, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। একক বলের সংজ্ঞা দিয়ে আমরা কে এর মান 1 ধরে নিয়েছিলাম। তার ফলে আমরা কি পেয়েছিলাম? সেকেন্ড সূত্র থেকে এফ সমান পেয়েছিলাম ডেল্টা পি বাই ডেল্টা টি। এবার এই এফটা কি? এটা হচ্ছে বাহ্যিক বল। তাহলে এটাকে আমরা এফ এক্সটার্নাল বলতে পারি সাফিক্স দিয়ে ইএক্সটি। ইএক্সটি মানে এক্সটার্নাল ফোর্স। এবার এক্ষেত্রে কি বলছে? এক্ষেত্রে বলছে এফ এক্সটার্নাল সমান কত বলেছে? কত বলেছে? শর্ত কি সূত্রের? এফ এক্সটার্নাল সমান 0। তাহলে তার ফলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি। তাহলে তার ফলে আমরা কি লিখবো? ডেল্টা পি বাই ডেল্টা টি সমান হচ্ছে 0। তার মানে আমরা কি লিখতে পারি? ডেল্টা পি সমান 0। তার মানে কি? ডেল্টা পি মানে কি? এটা মানে কি? ডেল্টা পি মানে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে ফাইনাল মাইনাস ভরবেগ ইনিশিয়াল। এফ মানে ফাইনাল, আই মানে ইনিশিয়াল। মনে রাখবে যে কোনো ধরনের পরিবর্তন যদি তোমাদেরকে ক্যালকুলেট করতে দেয় তাহলে সেক্ষেত্রে অন্তিম মাইনাস প্রাথমিক করবে, কখনোই প্রাথমিক মাইনাস অন্তিম করবে না যদি পরিবর্তন জিজ্ঞেস করে। ওকে, তাহলে এইটা সমান হলো 0। তার মানে কি দাঁড়ালো? ফাইনাল যে ভরবেগ সেটা সমান হলো ইনিশিয়াল ভরবেগ। তাহলে এখানে আমরা কি ধরেছি? পি আই যেটা ধরেছি সেটা হচ্ছে মোট অন্তিম ভরবেগ, মোট প্রাথমিক ভরবেগ। পি এফটা কি ধরেছি? মোট অন্তিম ভরবেগ। তাহলে এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা 0। তার মানে প্রাথমিক এবং অন্তিম যে ভরবেগ সেই দুটো সমান হবে। তাহলে সেখান থেকেও আমরা কিন্তু প্রমাণ করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করতে পারি। এক্ষেত্রে থার্ড ল থেকেও আমরা প্রমাণ করতে পারি, সেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। তাহলে হোমওয়ার্ক হচ্ছে প্রুভ নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল ফ্রম কনজারভেশন ল, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ল, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেখান থেকে, অ্যান্ড ভাইসি ভার্সা। ভাইসি ভার্সা মানে কি? এটা থেকে এটা উল্টোটা। তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে এটা প্রমাণ করবে, আর এখানে এইটা থেকে এইটা প্রমাণ করবে। এটা প্লিজ ডু দিস হোমওয়ার্ক। ওকে, এবারে একদমই ভেরি গুড কোশ্চেন। কোশ্চেন করেছে, কোশ্চেন এসছে কি? আপনি বলছেন প্রশ্ন বলছে, আপনি বলছেন যে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দাঁড়াও দেখিনি, ভরবেগের কোনো পরিবর্তন হয় না আপনি বলছেন, কিন্তু নাও ওইদিকে গিয়ে দেখ, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না, তাহলে মায়ের পারমিশন নেই না। তাহলে দেখো এখানে প্রশ্ন হচ্ছে ভরবেগের কোনো পরিবর্তন নেই, কিন্তু M1 ভর যেটা ছিল
তার বেগ u1 থেকে v1 হয়ে গেল। তাহলে m1 u1 ছিল আগে ভরবেগ, এটা প্রাথমিক, সেটা হয়ে গেল কি m1 v1। তাহলে হোয়ার ইজ দ্য প্রবলেম? কেউ বলতে পারবে? তাহলে কি ল ভুল? তাহলে এখানে ফ্যালাসিটা কোথায়? সমস্যা কোথায়? একদম তাই। বলো। একদম একদম তাই। এখানে ভরবেগের কোনো পরিবর্তন নেই আমরা বলিনি একবারের জন্য। আমরা বলেছি মোট ভরবেগের কোনো পরিবর্তন নেই। তাই ফিজিক্সে মনে রাখবে কোনো ওয়ার্ড কিন্তু ভুলভাল নয়, প্রত্যেকটা ওয়ার্ডের বিশাল সিগনিফিক্যান্স আছে। কোন একটা পার্টিকুলার বস্তুর ভরবেগের কথা আমরা বলিনি, আমরা বস্তু সংস্থার মোট ভরবেগ বলেছি। তার মানে যে কথাটা এখন বলল যে একটার ভরবেগ যদি বাই চান্স বেড়ে যায়, যতটা বাড়বে অন্য তার ততটাই কমবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ভরবেগের এখানে মোট মোট ভরবেগের কথা বলা হয়েছে। ভরবেগের সংরক্ষণ কোনো কোনো একটি কণার ভরবেগের নয়, একটি কণার ভরবেগের সংরক্ষণ নয়। হ্যাঁ, তুমি বলতে পারো যে কোনো একটি কণার ভরবেগের সংরক্ষণ সূত্র তাহলে কি হবে না? হবে। যখন বস্তু সংস্থাতে একটি বস্তু থাকবে। যদি বস্তু সংস্থাতে একটি বস্তু থাকে, একটি বস্তু থাকে, তাহলে অবশ্যই এফ এক্সটার্নাল যদি শূন্য হয়, শূন্য হলে কণার বেগ পরিবর্তন হবেই না, বেগ পরিবর্তন হবে না। তার মানে কি, যদি স্থির থাকতো তাহলে সে চিরকাল স্থির থাকবে, যদি ইউ বেগ থাকতো তাহলে সে চিরকাল ইউ বেগেই থাকবে। এই সূত্রটা কিসের সূত্র গো? নিউটনের। এইটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তার মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রতে যদি একটি বস্তুর কথা আলোচনা করি তাহলে সেটা নিউটনের প্রথম সূত্রকে দেয়। বোঝা গেল? এবার তোমাদের একটা প্রশ্ন করছি। যাক, তারপর সেটা হবে না। সূত্রটা সেটাই বলছে যে কোনোদিনই দুটো বেগ বাড়বে না, একটা বাড়লে একটা কমবে। কারণ বাইরে থেকে তাদেরকে এনার্জি দেওয়া হয়নি, বাইরে থেকে তাদেরকে ফোর্স দেওয়া হয়নি। তুমি চেয়ারের উপর বসে চেয়ার উপরের দিকে তুলতে পারবে? প্রশ্ন হচ্ছে চেয়ারে বসে চেয়ারে বসে চেয়ারকে উল্লম্ব দিকে উল্লম্ব দিকে উপরে ওঠানো যায় কি? মায়ের পারমিশন নাও। দেবো ফোন? যা। চেয়ারে বসে চেয়ারের উপর বসে চেয়ারকে কি উল্লম্ব দিকে ওঠানো যায়? এটা ধরে নাও তোমার চেয়ার, আরাম কেদারা। সেই আরাম কেদারায় তুমি যতই আরাম করো না কেন, তুমি হাত দিয়ে যতই তুমি শক্তিমান হও, এটাকে তুমি ফেলে দিতে পারো এদিক ওদিক করে, বাহ্যিক বলকে ইউজ করে, কিন্তু এটা উপরের দিকে তুলতে পারবে না। তার কারণটা এটা, কারণ হচ্ছে চেয়ারকে তুমি
আর তুমি চেয়ারকে যে বল দিচ্ছ এটা শুধুমাত্র হচ্ছে অভ্যন্তরীণ বল, অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া। এটা হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া, কোনো বাহ্যিক বল নেই। তাহলে যেহেতু এই বরাবর বাহ্যিক বল নেই উপর বরাবর, তাই এই কারণের জন্য হচ্ছে উপর দিকে নো মোশন, নো অ্যাক্সিলারেশন। উপরের দিকে, তার মানে তুমি যদি চেয়ারকে টেনে তোলার চেষ্টা করো, বল দাও, তাহলে সেই বল তোমার পায়ে লাগবে, তুমি যেখানে বসে আছো সেখানে লাগবে। তাহলে তুমি আবার চেয়ারকে সেই একই বল প্রতিক্রিয়া হিসেবে নিচের দিকে দিয়ে দেবে, চেয়ারও উঠবে না, তুমি উঠবে না। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এর পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মাটি। এইবার সাইদার কোশ্চেনটাই বলছি, এম ভরের একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে দেবে, তাহলে কি হবে? বস্তুটা ধীরে 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 উপরে উঠবে, উপরে উঠে একটা পিক পয়েন্টে আসবে, একটা শীর্ষবিন্দুতে আসবে। আসার পর কি হবে? এখানে বেগ কত হবে? ভি সমান একদম পিক পয়েন্টে বেগ 0 হবে। তারপর ধীরে 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 নিচের দিকে নেমে আসবে, নেমে আসার সময় এই দিকে বেগ হয়ে যাবে এম ইউ, যদি বাতাসের বাধা না থাকে। বাতাসের বাধা নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভরবেগ প্রথমে প্রথমে ভরবেগ সমান এম ইউ, উপরের দিকে আপ, পিক পয়েন্টে একদম শীর্ষবিন্দুতে ভরবেগ সমান 0। একদম আবার ফিরে আসার সময়, ফিরে এলে ভরবেগ সমান এম ইউ, কিন্তু এটা হচ্ছে ডাউন। তাহলে এখানে কোনোভাবেই ভরবেগ একই থাকছে না। তাহলে এখানে কি ভরবেগের সংরক্ষণ সূত্র ভুল প্রমাণ হলো? এক্ষেত্রে ভরবেগ একই থাকছে না, তাহলে কি সূত্র ভুল? তার মানে এখানে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, একদম পারফেক্ট কথা বলেছো, এখানে বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে। আমার এখানে সংস্থাকে আগে দেখতে হবে, সংস্থাকে এখানে, এখানে সংস্থা কে? কোনটা সংস্থা? কার দিকে আমি তাকিয়ে আছি সে হবে সংস্থা। তাহলে এখানে সংস্থা বলতে বোঝাচ্ছে শুধুমাত্র এম ভরের বস্তুটি, এম ভরের বস্তু। এবার এই এম ভরের বস্তু বাদ দিয়ে মহাবিশ্বে যা আছে সব হচ্ছে পরিপার্শ্ব। সংস্থা ছাড়া মহাবিশ্বে যা আছে সব হচ্ছে পরিপার্শ্ব। সংস্থার ইংরেজি হচ্ছে সিস্টেম, পরিপার্শ্ব মানে হচ্ছে সারাউন্ডিং। তাহলে সংস্থা বাদে মহাবিশ্বের যে কোনো জিনিস যাই হোক না কেন সবকে আমরা বলবো পরিপার্শ্ব। ইংরেজিতে এটাকে কি বলা হয়? সারাউন্ডিংস। তাহলে মনে রাখতে হবে যে সংস্থাকে যদি কেউ বাইরে থেকে টানে, এখানে যে পৃথিবী আছে, এখানে নিচে পৃথিবী আছে, পৃথিবী এই এম ভরের বস্তুটা উপর দিকে যখন যাচ্ছে পৃথিবী নিচের দিকে এমজি বল দেবে না? এই বল দেবে না, ওজন বল। তাহলে এই বলটা কে দিল? এটা কে দিল? ওজন বলটা কে দিল? পৃথিবী দিল। পৃথিবী কি সংস্থার মধ্যে না বাইরে? পৃথিবী
আমাদের এই প্রবলেমের সংস্থার বাইরে, তাহলে পৃথিবী যে বল দেবে সেটা বাহ্যিক বল, তাহলে পৃথিবী হচ্ছে সংস্থার বাইরে। তাই এমজি যে ওজন বল, পৃথিবী দ্বারা, পৃথিবীর টান বল যেটা, সেটা হচ্ছে সিম্পল বাহ্যিক বল। তাহলে এই বাহ্যিক বল যেহেতু থাকছে, তাহলে এখানে ল ভুল না ঠিক সেটা বিবেচনা করার প্রশ্নই ওঠে না, কারণ লয়ে যে শর্ত দেওয়া আছে সেটাই এখানে নেই। তার মানে এক্ষেত্রে বাহ্যিক বল ক্রিয়াশীল, বাহ্যিক বল এমজি ক্রিয়াশীল। তাই সূত্র প্রযোজ্যই হবে না, প্রযোজ্যই হবে না। ঠিক ভুল তো পরের কথা। আমি শর্ত দিয়েছি, আমি শর্ত দিয়েছি যদি আমি রামপুরহাট যাই তাহলে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। এবার ধরে নাও আমি দিল্লি চলে গেলাম, সেখানে যদি অনির্বাণ বলে কই স্যার মিষ্টি খাওয়ালেন না, তাহলে কি আমি ভুল হয়ে গেলাম? বুঝতে পারছো কথাটা? কথাটা বুঝতে পারছো তো? কোনো একটা ল যখন থাকে তখন সেই লয়ের কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো যদি কোনোভাবে আমি মেনটেন না করতে পারি তাহলে কিন্তু লকে দোষ দেওয়া যায় না, তাহলে আমার সেক্ষেত্রে লটা প্রযোজ্য হলো না। তাই ও ঠিক বেঠিক বিবেচনা করতে গেলে লয়ের যেগুলো শর্ত, সেই শর্তগুলো 100% তোমাকে নজর দিয়ে দেখতে হবে যে সেগুলো অলরেডি ঠিকঠাক আছে কিনা। তারপর প্রশ্ন আসে যে লটা প্রযোজ্য হওয়ার পর প্রশ্ন আসে যে ল অনুসারে আমি রেজাল্ট পাচ্ছি হ্যাঁ কি না। কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট, এবার এই সংরক্ষণ সূত্রের বিভিন্ন এক্সাম্পল। খুব ফেমাস এক্সাম্পল হচ্ছে, একদম ফেমাস এক্সাম্পল হচ্ছে ফার্স্ট বন্দুক দিয়ে গুলি ছোড়া। ইংরেজিতে এটার নাম কি? ফায়ারিং অফ এ গান। একটা গান থেকে ফায়ারিং করছো, আগুন ছুটছো, মানে গুলি ছুটছো। তাহলে এখানে আমরা দেখতে পাই অবজারভেশন কি, আমাদের আমাদের অবজারভেশন কি, কি আমরা দেখেছি, আমরা কি লক্ষ্য করেছি, পর্যবেক্ষণ কি করেছি? পর্যবেক্ষণ আমরা করেছি যারা যারা বন্ধুকে গুলি চালিয়েছো, কেউ চালিয়েছো বা দেখেছো চালাতে, বা সিনেমায় দেখেছো বা ফিল করেছো, তাদের ক্ষেত্রে বলছি যে গুলি ছোড়ার পরে, গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে বন্দুকটি পিছিয়ে আসে, পিছিয়ে আসে। সেই একই এক্সাম্পল, সিমিলার এক্সাম্পল আর একটা হচ্ছে টোপ দেওয়া কামানে, কামানের টোপ যখন দাগবো কামান পিছিয়ে আসে। এটা সিনেমা টিনেমাতে দেখেছো কোথাও? কামান ধরে নাও এটা হচ্ছে কামান, তার দুখানা বড় বড় চাকা আছে, এই বরাবর চাকা আছে, এখানে চাকা দেওয়া আছে, যেই কামানটা এই বরাবর তোপ দাগবে কামানটা ফট করে পিছন দিকে চলে আসে। বুঝতে পারছো? এই এক্সাম্পল গুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো এই সূত্র থেকে। এবার এবার ব্যাপার হচ্ছে কি করে করব। তাহলে আমরা দেখব বন্দুক ছোড়ার আগে, গুলি ছোড়া, সরি বন্দুককে কেউ ছোড়ে না, গুলি শেষ হয়ে গেলে তখন বন্দুক ছুড়ে মারে, কিন্তু গুলি থাকলে কি বন্দুক ছোড়ে না কেউ? তাহলে গুলি ছোড়ার আগে, আর একটা হচ্ছে গুলি ছোড়ার জাস্ট পরে, জাস্ট পরে, তার মানে হচ্ছে বিফোর ফায়ারিং
আর একটা হচ্ছে জাস্ট আফটার ফায়ারিং। আমরা দেখার চেষ্টা করব। তা আমরা দেখবো তার আগে একটা বন্দুক আঁকি। এই বন্দুক আঁকলাম, ধরলাম ট্রিগার, এর নিশানা করবে, উঁচু আছে কিছু একটা, এই দিক দিয়ে নিশানা করবে, আর এর মধ্যে একটা বুলেট আছে ধরে নাও। এই বন্দুকের ভর, এখানে কিছু কনসিডারেশন আছে। ধরলাম বন্দুকের ভর বড় হাতের এম, গুলির ভর ছোট হাতের এম। তাহলে বলো তো দেখি, গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি দুজনের বেগ কত? দুটোই জিরো। তাহলে এখানে দেখো এই কেসে বিফোরে প্রাথমিক বেগ দুটোরই জিরো। প্রাথমিক বেগ গুলির হোক সেটারও জিরো, বন্দুক হোক সেটারও জিরো। তার মানে কোনো রকমই প্রাথমিকভাবে দুজনেই স্থির আছে। আমি একটা কাঁধের কাছে, কাঁধে ধরে নিয়ে গিয়ে এরকম করে ধরেছি, কাঁধের কাছে রাখা হয় যাতে করে কাঁধের পেশিটা সামাল দেয়। না তো কেউ কপালের সামনে, কাউকে কোনোদিন দেখেছো এরকম করে গুলি মারতে? এইদিকে ধরো তার কপাল, হাত তুলে তো কপাল পোড়া হলে এরকম করে গুলি মারবে। এরকম করে ধরে নাও বন্দুকটাকে ধরেছে, এইখানে ধরেছে, এই দিক দিয়ে এরকম করে ধরেছে, এইখানটাকে টিকার মারছে। এটা মনে হয় অনেকটা প্রাণ পোড়ার মতো লাগছে, কিন্তু মনে মনে ভাবো বন্দুক, এখানে টিকার মেরে দিয়েছে। ধুপ করে এরকম করে গুলি মারতে কাউকে দেখেছো? ফায়ারিং করা দেখেছিস কোনোদিন? অনির্বাণ, তোর তো দেখা উচিত, দেখেছিস? তো যাই হোক, এরকম কেউ ফায়ারিং করে কপালের সামনে, গুলি করলে কপালে ঠকাস করে লাগবে। যারা এনসিসি করেছে তারা মনে হয় খানিকটা দেখেছে। যদি কি করা হয়, এখানে কাঁধ আছে, কাঁধের কাছে বন্দুকটাকে সাঁটিয়ে রাখা হয়, কাঁধের কাছে। কেন? যাতে করে পিছিয়ে গেলে কাঁধের কাছে এখানে যে পেশিটা থাকে সেই পেশিটা যেমন রেজিস্ট করতে পারে, যাতে করে কাঁধে শক্ত করে যদি আমি রেখে দিই তাহলে শুধুমাত্র বন্দুকের ভর থাকবে না, মানুষের ভরটাও অ্যাড হয়ে যাবে। সেগুলো আমি ডিটেলসে সব ভালো করে তোমাদের বলছি। আগে আমরা বেসিক জিনিসটা আগে বলি, যে প্রাথমিক ক্ষেত্রে দুজনেরই বেগ শূন্য। তাহলে মোট প্রাথমিক ভরবেগ কত হবে? মোট প্রাথমিক ভরবেগ কত হবে? শূন্য হবে তো? এম ইন্টু লাড্ডু প্লাস ছোট এম ইন্টু লাড্ডু সমান এটা শূন্য। এবার দেখো, গুলি ছোড়ার পর এই বন্দুকটা আছে, আর এখানে গুলি বেরিয়ে গেছে। ধরলাম এম ভরের যে গুলি সেটা ইউ বেগে ঝাঁপ করে বেরিয়ে গেছে, বিশাল স্পিডে বেরোচ্ছে। তখন আমরা ধরে নিলাম যে বন্দুকও ধরে নিলাম এই দিকেই ধরে নিলাম ভি বেগে যাবে। তাহলে এক্ষেত্রে অন্তিম ভরবেগ কত? মোট অন্তিম ভরবেগ কত? এটা হচ্ছে গুলির বেগ, এটা ধরলাম বন্দুকের বেগ। তাহলে মোট অন্তিম ভরবেগ কত হবে? সিম্পল, এমভি প্লাস এমইউ হবে। অবশ্যই সেটা জিরো হবে, কিন্তু সূত্র মারফত জিরো হবে। যেহেতু প্রাথমিক জিরো ছিল অবশ্যই এটাকে জিরো হতে হবে। কিন্তু ক্যালকুলেশনে কি বলছে? গুলির ভরবেগ আছে এম ইন্টু ইউ, বন্দুকের বেগ হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। গুণ করে দিই। এবার সংরক্ষণ সূত্র কি বলছে? সংরক্ষণ সূত্র অনুযায়ী কি পাচ্ছি? আমি বারবার আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কার সংরক্ষণ বুঝতে পারছো? এটা ব্যাঘ্র সংরক্ষণ নয় কিন্তু, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকে জিরো, অন্তিমে হচ্ছে এম ভি প্লাস এম ইউ। তাহলে আমরা চাইছি এইটা বন্দুকের, তাহলে বন্দুকের বেগ সমান কত আমরা জানার চেষ্টা করছি। তাহলে এম ভি সমান মাইনাস এম ইউ। তাহলে এখানে ভি সমান মাইনাস এম বাই এম ইন্টু ইউ।
তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই মাইনাস সাইনটা কি সিগনিফাই করছে? একদম তাই, বিপরীত দিকে আসছে, গুলি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। দেখো এই দিকে আমি ভি ধরেছি, কিন্তু ভি আসছে নেগেটিভ, তার মানে ভি এর ডাইরেকশন হচ্ছে এই বরাবর, এই বরাবর। তাহলে এই নেগেটিভ সাইন সিগনিফাই করছে বন্দুকটি, বন্দুকটি গুলির গতির বিপরীতে যায়। এবার আমাকে ভ্যালুটা বলো তো দেখি, ভি এর ভ্যালু বন্দুকের এই যে বিপরীতে যায় বা পিছিয়ে আসে, পিছিয়ে আসে, এটাকে ইংরেজিতে বলা হয় রিকয়েলিং অফ গান, রিকয়েলিং অফ গান, বন্দুকের পিছিয়ে আসা, রিকয়েল করছে, পিছন দিকে সরে আসছে। এবার এই রিকয়েল বেগটা কত, রিকয়েল বেগটা কত, ভি কেমন, ভি এর মানটা কেমন গো, বিশাল, গুলির বেগের মতো, না খুব কম, না খুব বেশি? বলো তো দেখি কি হবে। গুলির বেগের তুলনায় বেগটা বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, গুলির বেগের তুলনায় কম। কেন কম হবে? সমীকরণে দেখো, এইটা হচ্ছে গুলির ভর, এটা বুলেটের ভর, গুলি মানে বুলেট, আর এইটা হচ্ছে গানের ভর, মানে বন্দুকের ভর। বন্দুকের ভর তো বুলেটের চেয়ে অনেক বেশি, তার মানে এটা ভগ্নাংশ হবে, এবং ভগ্নাংশটা বেশ ছোট মানের হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি গুলির বেগের তুলনায়, তুলনায় কম হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, একটা ছোট গুলি বেশি স্পিডে যতটা ভরবেগ নিয়ে ডান দিকে যায়, স্টেটমেন্টটা লিখি, অতএব একটি ছোট্ট গুলি, ছোট্ট বুলেট বেশি স্পিড নিয়ে যতটা ভরবেগ, যতটা ভরবেগ পাবে, বন্দুকটিও ততটাই নেগেটিভ ভরবেগ পাবে। কেন গো? যাতে করে, যাতে করে মোট ভরবেগ কত হতে হবে, মোট ভরবেগ কত হবে, যাতে করে শূন্য হয়, কারণ ওরা প্রাথমিকভাবে দুজনেই শূন্য ছিল। তাহলে এই যতটা ভরবেগ ডান দিকে, ততটা ভরবেগ নেগেটিভ, ততটা ভরবেগ বাম দিকে। তাহলে এবার দেখো, ভরবেগ যদি একই হয় আর বন্দুকের ভর তো বেশি, তাহলে বন্দুকের ভর বেশি হওয়ার জন্য বেশি, তাই পিছন দিকে, পিছনে হটার বেগ, বেগও কম, বেগ কম, যেহেতু ভর বেশি, ভরবেগ একই, ভর বেশি, বেগ কমে গেল। এবার আমাকে বলো, যখন ফায়ারিং করে, যারা প্রফেশনাল ফায়ারিং করে, পুলিশ হোক, মিলিটারি হোক, এনএসজি কমান্ডো হোক বা যাই হোক, যারা প্রফেশনাল সবসময় গুলি করে, স্নাইপার স্নাইপার নিয়ে বীভৎস গুলি সবসময় নিয়েই রয়েছে, তারা কেন কাঁধের সাথে আটকায় রিভলভার নিয়ে, বা ধরো একটা AK-47 নিয়ে যখন গুলি করে, তখন ওই জায়গাটা কাট দেওয়া থাকে, সেটা কাঁধে কেন দেয়? তাহলে নেক্সট প্রশ্ন, এরকম ধরনের AK-47, কারণ পিস্তল তো কাঁধে দেয় না। গুলি করার সময় কোনো প্রফেশনাল, কি বলবো, কোনো মিলিটারি কথাই বললাম, যাই হোক, কোনো ব্যক্তি
শুটার, এটা ভালো বলেছে। কোন শুটার কাঁধের সাথে বন্দুকটি সাঁটিয়ে ধরে কেন? এই সাঁটিয়ে বাংলাটা জানি, সাঁটিয়ে মানে বুঝতে পারছো তো? ঠেকিয়ে, একদম আঁটো সাঁটো করে, টান টান করে ঠেকিয়ে রাখে। সাঁটিয়ে রাখে কেন? এটা বাংলা মানেটা কি লিখলাম জানি না, বুঝতে পারলেই হলো। এখানে কিন্তু ফিজিক্স আছে, প্রত্যেকটা জায়গায় ফিজিক্স আছে। যদি আমি কোনো জিনিসকে একদম টান টান করে আমার সাথে সাঁটিয়ে রাখি, তাহলে আমিও সংস্থার অংশ হয়ে যাব। তাহলে এই বন্দুক এখন বন্দুক নাই, মানে বন্দুক বন্দুকই আছে, বন্দুক এখন একাই সংস্থা নয়। বন্দুকের সাথে মানুষের কাঁধটা কোথায় আঁকলাম, যাই হোক, এই ধর কাঁধটা এঁকে দিলাম, এই কাঁধটা আছে, আর একটা হাত দিয়ে এখানে গুলি করবে, ঠিক আছে, এটা হচ্ছে কাঁধ। এবার কাঁধের সাথে মানুষটাও তো থাকবে, বড় মানুষ। তার মানে এই যে বড় মানুষটা আছে, এর কাঁধ আছে, সব আছে, এই সমস্ত ভর বন্দুকের সাথে জুড়ে যাবে। তাহলে এখন সাঁটিয়ে রাখা বা একদম সঙ্গে টান টান করে রাখলে, তাহলে সাঁটিয়ে এর বাংলা মানেটা আমি পরে ভালো পেলে বলবো। সাঁটিয়ে রাখলে বন্দুক প্লাস শুটার দুজনেই একটি সংস্থা হবে। তাহলে তফাৎ কি হবে? তাহলে কি গুলির স্পিড কমে যাবে? তাহলে কি গুলির স্পিড কমে যাবে? বলো, তাহলে কি গুলির স্পিড কমে যাবে? গুলির স্পিড তাহলে কমবে না, গুলির স্পিড কমবে না। ও তো তুমি ছোট ছেলে, বাচ্চা ছেলে ঠুকুস করে দিলেও যা স্পিড হবে তাই হবে, কারণ ওখানে গিয়ে ও ঠক করে মারে ভেতরে, একটা এরকম করে টান করা জিনিস মেরে গুলিকে এখান থেকে ঠক করে মারে, তো তো ট্রিগার টিপে দিলেই হলো। গুলির স্পিড কমে না। গুলির কি ভর বেড়ে যাবে কমে যাবে? বুলেটের কি ভর কমে যাবে বেড়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে গুলি যে ভরবেগ নিয়ে সামনে যাবে সেটা একই থাকবে। তাহলে এখানে আমরা দেখছি, এক্ষেত্রে এক্ষেত্রে গুলি ভরবেগ যেটা, সেটা এমইউই থাকছে, কিন্তু গুলি বাদ দিয়ে সংস্থার আর কে আছে? মানুষ প্লাস বন্দুক। এর ভরটা তো এখন বন্দুকের ভর আগে ধরেছিলাম এম, প্লাস এখন এম শুটার হয়ে যাবে, শুটারের ভরটাও অ্যাড হয়ে যাবে। তাহলে এখান থেকে বলো তো দেখি, কি কম হবে? কি কম হবে? রিকয়েল বেগটা কম হবে, পিছনে হটার বেগটা কম হবে, পিছনে হটার বেগ যেটা সেটা কমে যাবে। কত হবে? সেটা এখন হবে ভি নাও। এখন বেগটা কত হবে? মাইনাস এম ইউ যা আছে আছে, বাই মোট ভর এম প্লাস এম শুটার। তাহলে যদি ভর বেড়ে যায় তাহলে বেগ কমে যাবে। তাই ওরকম কাঁধে এই করে ফ্যাশনের জন্য নয়, তাক করার জন্যও নয়। তাকটা তো যেমন করে হোক করবে, কিন্তু যাতে ঢকাম করে না লাগে তার জন্যও যেমন, তেমন বডিকে যদি সঙ্গে সাঁটিয়ে দিই তাহলে বডিটাও রেজিস্ট করবে এই এমইউটাকে, যাতে করে এই রিকয়েল বেগটা কমে যায়। সো দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো এরকম বিভিন্ন ধরনের অঙ্ক আমরা করব এখানে। যেমন ধরে নাও তোমাকে কেউ জিজ্ঞাসা করলো প্রবলেম, এবার এখান থেকে আর ফান্ডা নেওয়ার কিছু নেই, এটা অনেক ধরনের প্রবলেম করা যেতে পারে। তাহলে
প্রথম প্রবলেম, এখান থেকে আমরা নেক্সট দিনেও অনেক প্রবলেম করব। কিছু কিছু প্রবলেম আমি তোমাদেরকে হালকা হালকা করে করাচ্ছি, যেমন ধরে নাও প্রবলেম 1, এখানে একটা মসৃণ তল, এখানে একটা বস্তু আছে এম ভরের, এখানে একটা বস্তু আছে সেও এম ভরের, এ ইউ বেগে ছুটে এলো, এসে স্থির ছিল, ধাক্কার পর দুজনে জুড়ে গেল। তাহলে সংযুক্ত সংস্থার বেগ কত? সংযুক্ত সংস্থার অন্তিম বেগ কত? বুঝতে পারছো আমি কি প্রশ্ন করলাম? এটা হচ্ছে পূর্বে, আর পরে দেখা গেল যে এই দুজন সেঁটে গেছে, চিপকে গেছে। তাহলে দুজনেই চিপকে গেলে কি হবে? দুজনেরই বেগ একই হবে। আমি যখন ছুটি তখন আমার মাথা, আমার হাত, সবগুলো বেগ তো একই রকমই হয়। সেরকমই দুজন যদি চিপকে যায়, তাহলে একজনের বেগ অন্যজনের বেগের সাথে সমান হবে। তাহলে এবার বলো তো দেখি এখানে কি হবে? এটা হচ্ছে পূর্বে, এটা হচ্ছে পরে। তাহলে কি করে ক্যালকুলেট করব অন্তিম বেগ সংযুক্ত সংস্থার? কি ফর্মুলা লাগাবো? এখানে দেখো তো, এই যে সংস্থাটা বলছি, সংস্থাতে কে কে আছে? এটা আছে আর এটা আছে। এই দুজন বাদ দিয়ে ওদের গতির দিকে কি কোনো বল ক্রিয়াশীল হয়েছে? ওরা যেই দিকে গতিশীল কল্পনা করছি সেই বরাবর কি কোনো বল প্রযুক্ত হয়েছে বাহ্যিক? যে বল প্রয়োগ হয়েছে এমজি, সেটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ আমরা জানি কোনো বল যদি কোনো গতির 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হয়, তাহলে সেই গতির কোনো পরিবর্তন হয় না, সেই গতি যা ছিল তাই হবে। সেই জন্যই এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা একটা রেখা বরাবর সংরক্ষিত থাকে। তাহলে বলো তো দেখি, পূর্বে ভরবেগ কত? পূর্বে মোট ভরবেগ কত? পূর্বে মোট ভরবেগ কত? পরে মোট ভরবেগ কত? বলো পূর্বে মোট ভরবেগ কত হবে? এম ইউ, আর এ তো স্থির, মানে এম ইন্টু জিরো, তাহলে পাতি এম ইউ। পরে মোট ভরবেগ কত হবে গো? পরে 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 সংঘর্ষের পরে এম ইউই হবে, এম ইউই হবে। কিন্তু এই ছবি দেখে কি বুঝছিস বল? একদমই তুমি ঠিক বলছো, এম ইউই হবে। কিন্তু এই ছবি থেকে কি পাচ্ছি সেটা? এমভি প্লাস এমভি পাচ্ছি না, সমান 2 এমভি। তুমি যেটা বলেছো সেটা একদম পারফেক্ট। পূর্বে যা আছে তাই তো পরে হবে। কিন্তু সেই পূর্বেরটা আমার ক্যালকুলেট হয়ে গেছে, পরেরটা আমি ক্যালকুলেট করব। যেহেতু এরা একই হবে, তাই দুজনকে সমান করব। কথা বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? দেখো এর ভরবেগ হচ্ছে এম ইউ, এর বেগ হচ্ছে ইউ সমান জিরো, ইউ টু সমান জিরো, তাহলে এটা হচ্ছে ভরবেগ জিরো। এখানে দুজন চিপকে গেছে, তার মানে এরও বেগ ভি, এরও বেগ ভি, এরও ভরবেগ এমভি, এরও ভরবেগ এমভি, তাই এমভি প্লাস এমভি 2 এমভি। এবার ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? সংরক্ষণ সূত্র কি বলছে বলো? প্রাথমিক আর অন্তিম একই হবে, তার মানে 2 এমভি সমান এমইউ হবে। তাহলে এম এম কেটে গেল, তাহলে এখানে ভি সমান পাবে ইউ/2। একটু বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো 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 হ্যালো। ওকে, এবার ধরে নাও প্রবলেম 2। আমরা এগুলো নিয়ে অনেক ধরনের করবো, এগুলো 1D, 1D, 2D, 3D সব হয়। এবার একটা 2D প্রবলেম করাচ্ছি। 2D প্রবলেম বলছে একটি বোম
একটি বোম ফেটে 3টি টুকরো হলো। আচ্ছা, 3টি টুকরো হলো। একটি বোম ফেটে 3টি টুকরো হলো। টুকরো 3টির ভর m, 2m, 3m। প্রথম দুটি টুকরোর বেগ 3x, সরি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তৃতীয় টুকরোর বেগ কত হবে? এই অঙ্কটা লিখে রাখো। দিস ইজ দ্য লাস্ট প্রবলেম টুডে। এটা হচ্ছে আজকে লাস্ট ডিসকাশন। একটি বোম ফেটে 3টে টুকরো হলো। টুকরো 3টির ভর m, 2m, 3m। প্রথম দুটো টুকরোর বেগ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে তৃতীয় টুকরোটার বেগ কত হবে? জামিরুল, সব বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে। এই অঙ্কটা টোকা হয়েছে কারণ আমি জিজ্ঞাসা করব, মানে অঙ্কটার ভ্যালু গুলো গন্ডগোল হবে না হলে। এটা সলিউশন করছি। তাহলে প্রথম কেস হচ্ছে ফান্ডা কি। ফান্ডা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি সলভ করবে আনাড়ির মতো। কোনোদিন কোনো ডাক্তার এরকম দেখবে না যে কোনো পেশেন্ট যদি থর করে কাঁপে, ডাক্তারও থর করে কাঁপে না। ডাক্তার গিয়ে সিম্পলি তার নার্ভটা দেখে, তার চোখের নিচটা দেখে, জিভ হাঁ করতে বলে জিভটা দেখে, তারপরে একটু কানের জায়গায় দেখে, হালকা একটু বুকে স্টেথো দিয়ে দেখলো, পিঠে স্টেথো দিয়ে দেখলো, ওষুধ দিয়ে দেয়। কেন? তার কারণ তার কাছে ফান্ডাটা ক্লিয়ার। সে জানে এটা হলে ওটা হয়, ওটা হলে এটা হয়। এই অঙ্কটাই ফান্ডাটা কি, নার্ভটা কোথায় আছে, সেটা কেউ আমাকে আলোকপাত করতে পারবে? একটু শুনি, যে কেউ। 3টে টুকরো হয়েছে। একটা টুকরো, দুটো টুকরো, 3টে। তিনটের তিনটের মোট ভরবেগ কিসের সেম হবে বলো তো দেখি? কখন আর কখনের মধ্যে সেম হবে? কখন আর কখনের মধ্যে সেম হবে? আমরা প্রতি ক্ষেত্রে আগে আর পরে করছি, এখানে কি আগে কি পরে? বমের ধরে নাও জাস্ট ভেঙে যাওয়ার সময় 3টে টুকরো, কি আগে কি পরে? আমরা তো সবসময় আগে আর পরে করছিলাম, এক্ষেত্রে আগে আর পরে বলতে কি বোঝাচ্ছে? একটা তো আগে ধরতে হবে, একটা পরে ধরতে। একদম তাই। একটা হচ্ছে ব্লাস্টিং, বিফোর ব্লাস্টিং, একটা ব্লাস্ট করার আগে, আর একটা হচ্ছে জাস্ট আফটার ব্লাস্টিং। জাস্ট ব্লাস্ট হওয়ার আগে পরে, তাহলে এটা আগে, বোম ফাটার আগে, এটা ফাটার আগে, বোম ফাটার পরে। তাহলে দেখো তো আগে ফাটার আগে কি বোমটা ফেটে গেছিল না স্থির ছিল? ফাটার আগে, ফাটার আগে বোমটা ফেটে গেছিল কিনা জিজ্ঞাসা করছি। ফাটার আগে বোমটার বেগ কত ছিল? টোটাল বোমটার
স্থির ছিল। কিছু যখন বলা নাই তখন নিজে যেচে কোনো বিপদ আনবে না। কিছু বলা নেই মানে স্থির ছিল। তাহলে প্রথমে এটা পুরোটাই স্থির ছিল। তাহলে যদি স্থির থাকে তাহলে মোট বেগ কত? সবারই বেগ কত? সব কণাগুলোর সব বেগ 0। তাহলে u ইকুয়াল টু 0। মোট ভর কত গো? মোট ভর কত? m প্লাস 2m প্লাস 3m, তাহলে সমান কত m হলো? 6m। তাহলে মোট ভরবেগ কত? মোট প্রাথমিক ভরবেগ কত? 0 হবে। এটা যতই তোমার ভর থাকুক 6m ইন্টু 0 ভেক্টর, তার মানে এটা হচ্ছে সিম্পলি 0 ভেক্টর, কারণ ভরবেগ একটা ভেক্টর রাশি। এটা যেহেতু একটা লাইন বরাবর নেই তাই আমাকে ভেক্টর করতে হলো। এইটা হলো পূর্বে, বোম ফাটার আগে। বোম ফাটার আগে। এবার আমরা আলোচনা করি বোম ফাটার পরে। নেক্সট, বোম ফাটার পরে, আফটার ব্লাস্টিং। বলো তো দেখি, যে এম ভর ছিল তার বেগ কত হলো? v1 সমান, যে 2m ভর ছিল তার বেগ কত হলো? v2 সমান। আর মনে করি যে 3m ভর, তার বেগ ধরলাম v3। এবার বলো কি লেখা ছিল এখানে? আমি তো বই দেখে দিইনি, মুখস্থ এমনি দিয়ে দিয়েছি মন থেকে। v1 সমান কত দেওয়া ছিল? 2i ক্যাপ, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। আর v2 সমান কত ছিল? i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, j ক্যাপ। এইটা সমান v3 ধরছি। তাহলে বলো তো দেখি এর ভরবেগ গুলো কি দাঁড়াবে? প্রথমটার ভরবেগ কত দাঁড়াবে? m ইন্টু v1। দ্বিতীয়টার ভরবেগ কত? 2m ইন্টু v2। তৃতীয়টার ভরবেগ কত? 3m ইন্টু v3। এ কি বোঝা গেল না বুঝতে পারছো না? তাহলে মোট ভরবেগ কত হবে? মোট অন্তিম ভরবেগ সমস্ত কণার সমান হবে m ইন্টু v1 মানে কি? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2m ইন্টু v2 মানে কি? i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3m v3। এবার বলো তো দেখি এই যে টোটাল মানটা পেলে এটার মান কত হবে গো? প্রাথমিক কত ছিল? প্রাথমিকে কত ছিল ভরবেগ? তাহলে এটা সমান 0 হবে। তাহলে সূত্র অনুযায়ী, সংরক্ষণ সূত্র অনুযায়ী, m ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2m ইন্টু i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3m ইন্টু v3 সমান হচ্ছে লাড্ডু। m কে উড়িয়ে দাও, m কেটে দাও, কারণ এইদিকে 0 আছে, কেটে যাবে সব, m কমন নিলে। তাহলে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস এখানে গুণ করে দাও 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 3v3 সমান 0। और 3v3 সমান, এইদিকে নিয়ে পাঠিয়ে দাও 3i ক্যাপ, আর এটা হচ্ছে মাইনাস 5i ক্যাপ। এদিকে হলে প্লাস হতো, ওইদিকে গেলে মাইনাস হবে। আর এটা মাইনাস 4j ক্যাপ হতো, ওইদিকে গেলে প্লাস 4j ক্যাপ হবে। অতএব v3 সমান কত হবে গো? মাইনাস 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 3। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল তো? নেক্সট প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করছি। নেক্সট তোমরা ভাববে প্রশ্ন। দেখবে একটা বিরাট, ধরে নাও একটা বড় পাইপ আছে, বিরাট বড় পাইপ।
যেখানে ধরো নাও কোনো আগুন জ্বাললে, ঘরে যদি আগুন লেগে যায়, সেখানে যে হোজ পাইপ গুলো দেওয়া হয়, এটা ধরো না আগুন লেগেছে, কোনোদিন সেই পাইপে হাত দিয়ে জল দিয়েছো এরকম করে? কোনোদিন দিয়েছো? সুযোগ হয়েছে কোনোদিন দেওয়ার? তাহলে আগুন নির্বাপক, অগ্নি নির্বাপক যে পাইপ থাকে, সেই পাইপগুলোকে ধরতে গেলে, এখানে তো সমান বেগে বেরোয়, জল সমান স্পিডে বেরোয়, স্পিডে বেরোয়, বের হয়। তাও এই পাইপকে ধরতে গেলে পিছনের দিকে বল প্রয়োগ করে কেন? মানে এরকম করে ঠেলে ঠেলে ধরতে হয়, এরকম করে চেপে ধরতে হয়, পিছন দিকে এরকম ঠেলে দেয়, যেমন বন্দুকের গুলির ক্ষেত্রে এখানেও তাই। Why? এই প্রশ্নটা নিজেদেরকে করবে, এই প্রশ্নটা ভাববে, আর হোমওয়ার্ক দু একটা দিয়েছি ওগুলো করবে। চলো, গুড নাইট। তোমাদেরকে যেটা বলার কথা সেটা হচ্ছে, প্লিজ, প্রত্যেককে বলছি, প্লিজ কমপ্লিট each and every online class as well as the homework given before offline class, নইলে চোখে এমন আঘাত দেখবে, ফিজিক্স যে সাবজেক্টটা শুনতে ভাল লাগছে সে সব থেকে তোমার ত্রাসের কারণ হয়ে দাঁড়াবে। তখন আমাকে প্লিজ কেউ গাল দিও না, বকাবকি করো না। ওকে? চলো, কোনো টেনশন করো না, এভরিথিং ইজ ওকে। ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু একটু প্রচেষ্টা করো, একটু খাতা কলমে করো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। এরকম খুব কিন্তু ইজি সাবজেক্ট নয়। আর তোমরা সায়েন্স পড়ছো মানে তোমরা চ্যালেঞ্জ নিচ্ছ, নতুন নতুন জিনিস জানার চেষ্টা করছো। সুতরাং যে জিনিসটা ইজি নয় তাকে জোর করে ইজি বলাটা ঠিক নয়। এর জিনিসগুলো ইন্টারেস্টিং, কিন্তু জিনিসগুলোর এক্সপ্লেনেশন করতে গেলে তোমাকে সামান্য হলেও পরিশ্রম করতে হবে, এবং দৈনিক ডেলি পরিশ্রম করতে হবে, ডেলি খাতা পেন নিয়ে বসতে হবে। তুমি যত বড়ই মাধ্যমিকে বীর হও না কেন, বা তুমি যতই যোদ্ধা হও না কেন, এইচএসে কিন্তু ফানুসের মতন ফেটে যাবে যদি ফিজিক্স তোমার টলমলে টলমলে হয়। এটা ঠিক একমাত্র তুমিই করতে পারো, রেগুলার এর সাথে টাইম পাস করে, প্রতিদিন প্রতিদিন অ্যাটলিস্ট কিছু না হলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় কাটানো, কিছু অঙ্ক করা, যে অঙ্কগুলো আগের চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক বোঝা, নিজেকে নিজেকে কমপ্লিট করা। কারণ মা, বাবা, ভাই, দাদা যারা থাকবে তাদেরকে কোন একটা চ্যাপ্টার রেডি, সে জাস্ট পাতা উল্টে দেবে, নিয়ে বলবে এই 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 অঙ্কগুলো কর, সেই অঙ্কগুলো করলি, তার অ্যান্সার গুলো তারা মেলাতে পারবে, মিলিয়ে দেখে নিল, যদি অ্যান্সার ঠিক হলো ওকে, না হলো তো তারা বুঝতে পারলো তোর প্রিপারেশন হয়নি। তো নিজেকে সবসময় জাজ করো, প্রিপেয়ার করো, এবং তৈরি থাকো যে এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট এইভাবে। তো এই টাইমে ভালো করে পড়লে, অনেকে মনে করে 11 ইজ নট রিকোয়ার্ড, 11টা হয়তো ঠিক আছে, 12 এর রেজাল্টটাই তো আলটিমেটলি বোর্ডে রেজাল্ট হিসেবে আসে, সার্টিফিকেট থাকে। কিন্তু মনে রাখবে, 11 12 বলে কোনো কথা নয়, মেন কথা হচ্ছে মেকানিক্স, এবং এই মেকানিক্স এর থিওরি। যখন তুমি তড়িৎ পড়বে তখন তড়িৎ বল বলে একটা কথা থাকবে, বল কিন্তু এই বলই। যখন চৌম্বক পড়বে তখন চৌম্বক বলের কথা আলোচনা থাকবে, সেই বলের, সেই বল ঘোরাবে না কি করবে, স্মরণ করবে, ভরবেগের সংরক্ষণ হবে, সব কিন্তু এই মেকানিক্স থেকে আসবে। মেকানিক্স হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল জায়গা, যেটাকে ইজিলি তোমরা হাত থেকে বাইরে বেরিয়ে যেতে দিও না। একটু কষ্ট করো, দেখবে তোমরা এমনি অ্যাভাব পার হয়ে যাবে, অনেক উঁচুতে উঠে যাবে। ওকে? চলো, বাই, গুড নাইট।